প্রিয় ভিউয়ার, দীর্ঘ একটা বিরতির পরে আমি আজকে আপনাদের সামনে আবার চলে আসলাম। আমি নাশিদ খন্দকার কেকা। আমার চ্যানেলে দীর্ঘ বিরতির পরে আজকের যে ভিডিও, তাতে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আমি ভেবেছিলাম, যেহেতু অনেকদিন আমি কোনো ভিডিও করতে পারিনি, প্রথম ভিডিওটা দীর্ঘ বিরতির পরে একটু গুছিয়ে করব। ভেতরের দিনগুলোতে নানা কারণেই আমি ভিডিওগুলো করতে পারিনি। সেটা কখনো বা ছিল আমার ব্যক্তিগত বিভিন্ন সমস্যা, শারীরিক অসুস্থতা, এবং আমি যেখানে থাকি বগুড়ায় প্রচণ্ড শীত। এই সব কিছু মিলিয়ে আমার পক্ষে ভিডিও করা একেবারেই সম্ভব হয়নি, এবং আমি সবসময় চাই যে কথাগুলো আপনাদের বলবো, সেই কথাগুলো যেন আমি খুব ঠান্ডা মাথায় ভেবে বলতে পারি, যাতে যে কয়জন মানুষই আমার ভিডিও দেখেন তারা সেখান থেকে পজিটিভ কিছু ভাবতে শুরু করেন, বা আমাদের সকলের ভাবার একটা অভ্যেস গড়ে ওঠে। কিন্তু আমি বেশ কিছুদিন হলো গুছিয়ে উঠতে পারছিলাম না। অনেকবার ভেবেছি যে ভিডিও আজকে করব, কিন্তু শেষ মুহূর্তে যে হয়তো কোনো কাজ পড়ে গিয়েছে, অথবা শরীরটা ভালো লাগেনি, অথবা দেখেছি অন্য কোনো প্রবলেম এসে সামনে হাজির হয়েছে। ঠিক একইভাবে আজকে আমি ভেবেছিলাম যেভাবেই হোক ভিডিওটা আজকে আমি করব। আমি যখন কাজ গুছিয়ে নিজে একটু তৈরি হচ্ছি, ঠিক তখনই একটা ফোন আসলো। যেহেতু আমি কিছুদিন হলেই, প্রায় কয়েক মাস হলো, টেলিভিশন একেবারেই দেখি না। কারণ আমি মনে করি ওটাতে আমার মাথায় চাপ পড়ে। কারণ আমি দেখলে তো দেশীয় চ্যানেলগুলোই আগে দেখব। সেটাতে আমার মনে হয়েছে এই সময়টা আমার মাথায় একটা চাপ সৃষ্টি করে, বা নেগেটিভ এক ধরনের ভাইবের তৈরি হয়। তো ফোনটা আসলো যখন, তখন জানলাম যে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধুর যে বাড়ি, সেটা নাকি ভাঙচুর হচ্ছে, এবং সেখানে আরেকটি ফোনে জানলাম যে সেখানে কি হচ্ছে সেটা লাইভ দেখানো হচ্ছে। যে কারণে আমি টেলিভিশন দেখি না, ঠিক এইগুলো কারণের জন্য আজকের ভিডিওটা কিন্তু আমি থাম্বনেল এবং অন্য সবকিছুই তৈরি করে রেখেছি যে বিষয়টা নিয়ে। এই যে ৩২ নম্বর ভাঙচুর, সেটাও এর সাথে কিন্তু একেবারেই ঘনিষ্ঠভাবে জড়িত। আমার আজকের বিষয় ছিল, আমরাই দায়ী। কিসে দায়ী? আমাদের কাজের জন্য, আমাদের কথার জন্য, আমাদের আচরণের জন্য যে ধরনের পরিস্থিতিগুলো তৈরি হয়, এবং পরবর্তীতে আমরা যেগুলোকে মনে করি বা বলি যে এটা এক ধরনের বাজে পরিস্থিতি, বাজে পরিবেশ, বাজে অবস্থা, আমি বাজে কথা শুনলাম, এগুলো কিন্তু তৈরি বা সৃষ্টির পেছনে অনেকাংশেই আমরাই দায়ী। যদি সকলেই একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেন, বলবো না যে আপনারা নিরপেক্ষভাবে ভাবেন, কারণ আমি মনে করি না কেউ নিরপেক্ষ। একজন পুলিশ অফিসার, তার যেমন নিজস্ব কিছু বক্তব্য, চিন্তা ভাবনা আছে, ঠিক একইভাবে একজন বিচারক, তারও নিজস্ব কিছু বক্তব্য আছে। কিন্তু আমরা যখন একটা পদে বা একটা জায়গায় কাজ করি, সেক্ষেত্রে আমাদের কাজে কিন্তু কিছু গাইডলাইন থাকে, বা কাজের ধরন অনুযায়ী আমাদের কিছু দায়িত্ব কর্তব্য থাকে। সেই জায়গা থেকে আমরা যদি নিজের ভাবনা থেকে একটু সরে এসে অন্যের জায়গাটাও ভেবে দেখার চেষ্টা করি, তাহলেই আমি বলবো যে আমরা পজিটিভভাবে ভাবতে পারছি। তার মানে এই নয় যে আমরা পুরোপুরি নিরপেক্ষ।
মানসিকতার দিক থেকে কোনো মানুষ পুরোপুরি নিরপেক্ষ হতে পারে না। কিন্তু আপনার কাজের ধরন বা আপনি যদি অন্য মানুষটিকেও গুরুত্ব দেন এবং তার দিক থেকেও সার্বিকভাবে বিচার বিবেচনা করে যুক্তিগ্রাহ্য ব্যাপারগুলোকে বিবেচনায় এনে সামগ্রিকভাবে জিনিসগুলো দেখেন, তাহলে আপনি অনেকটাই ঠিকঠাক মতো কাজ করতে পারবেন বা আপনার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারবেন। ধানমন্ডি ৩২ নম্বরের ব্যাপারটা আমি পরে আসি। যদিও এই সময়টায় আমি যখন কথা বলছি, আমার ভেতরে এক ধরনের অশান্তি বিরাজ করছে সংবাদটা শোনার পর থেকে। কারণ ব্যক্তিগতভাবে আমি এই কাজটাকে একেবারেই পছন্দ করছি না। আমার কাছে এটা অত্যন্ত ঘৃণ্য, জঘন্য এবং নোংরা একটি কাজ। আমি এটার শক্তভাবে প্রতিবাদ জানাচ্ছি, কঠিন প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু এর সঙ্গে সঙ্গে আমি এটাও মেনে নিচ্ছি, এই যে আজকে জনগণের মধ্যে ক্ষোভ, এক ধরনের বিক্ষোভ, রাগ, কষ্ট, অভিমান, এই কিন্তু একদিনে তৈরি হয়নি। আমি কোনোভাবেই শেখ হাসিনা বা তার সরকারকে জাস্টিফাই করছি না। তাদেরকে আমি কোনোভাবেই উপরে রেখে কথা বলার চেষ্টা করছি না। আমি তাদের সমস্ত ব্যাপারটা জেনে বুঝে তাদের প্রতি যে অন্য মানুষদের ক্ষোভ, রাগ, দুঃখ বা সাধারণ জনগণের প্রতি যে অন্যায় হয়েছে, সেটাকে মাথায় রেখে বলতে চাই যে আজকে যদি শেখ হাসিনা বঙ্গবন্ধুকে নিয়ে ওনার শাসনামলে যে বাড়াবাড়িটা করেছেন সেটা না করতেন, তাহলে কিন্তু অন্তত বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর প্রতি এই অশ্রদ্ধাটা দেখাতো না। এইটার জন্য যেমন অনেকাংশেই শেখ হাসিনা এবং তার সরকার দায়ী, ঠিক একইভাবে আমরা যে কাজগুলো আজকে করছি, আমরা কিন্তু উদাহরণ রেখে যাচ্ছি পরবর্তীতে যারা আসবে বা পরবর্তীতে যে তরুণ প্রজন্ম থাকবে তাদের জন্যে কি করতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে চলতে হয়। এটা কোনো সভ্যতার লক্ষণ নয়, এটা অসভ্যতার চূড়ান্ত নমুনা। আমাদের দেশে শুধু নয়, পুরো বিশ্বেই বিচার ব্যবস্থা, আইন এইসব বলতে কিছু জিনিস আছে যেটা হয়তো আওয়ামী লীগ সরকারের আমলে সঠিকভাবে মেনে চলা হয়নি। যার জন্যই তো এত প্রতিবাদ, যার জন্যই তো এত সংগ্রাম, আন্দোলন। তাহলে আমরা যদি ঠিক একই পথে বা তার চাইতেও ঘৃণ্য পথে চলি, তাহলে এত মানুষের আহত নিহত হওয়ার, এত রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হওয়ার মানেটা কি থাকলো? এর মূল্যায়নটা কোথায় হলো? আমাদেরকে ইতিহাস থেকে যেমন শিখতে হবে, একইভাবে কোনো কাজ করার আগে ভাবতে হবে এই কাজটা শুধু আমি নই, আমার চারপাশের মানুষের উপর কতটা প্রভাব ফেলবে। আমরা যারা আজকের ছাত্র আন্দোলনকে সমর্থন করেছি, আমরা যারা গণঅভ্যুত্থান বলেন সেটাকে স্বাগতম জানিয়েছি, আজকে কি তারা খুব ভালো আছি? আপনি আপনার নিজস্ব যে সমর্থন, সেই সমর্থন থেকে একটু সরে এসে ভাবার চেষ্টা করুন, বা যে মানুষটা এখন নির্যাতিত হচ্ছে তার দিক থেকে ভাবার চেষ্টা করুন কি হচ্ছে। আর আমি যে বলছি আমরাই দায়ী, আমরা দায়ী শুধু আজকের আন্দোলনের ক্ষেত্রে বলছি না। আমাদের দেশে আমরা এখনো 200-300 টাকার বিনিময়ে আমাদের যে ভোটাধিকার, ভোট, সেটা বিক্রি করি। আমরা
একেবারে পারিবারিকভাবেও আমাদের বাড়ির যে কর্তা বা যে আমাদের বন্ধু-বান্ধব তাদের দ্বারা প্রভাবিত হয়েও অনেক সময় ভোট দিই। আমি সকলের কথা বলছি না, অনেকে দেন। আমি ইলেকশন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জরিপের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, সেখান থেকেও বলছি। আমি যদি সঠিকভাবে আমার ভোটাধিকারটা প্রয়োগ করতাম, তাহলে কি কোনো একটি সরকার এসে আমারই ট্যাক্সের টাকায় আমার উপরে নির্যাতন করার জন্য কোনো বাহিনীকে লেলিয়ে দিতে পারত? আমি যদি বা আমরা যদি আমাদের দেশের শাসনভার এমন একটা দল বা গোষ্ঠীর উপর অর্পণ করি, যারা ক্ষমতায় যাওয়ার পর আমাদেরকে তাদের প্রজা বা দাসদাসী মনে করে, তার জন্য শুধু কি ওই ব্যক্তি বা ওই দলটি দায়ী? আমরা কি কোনোভাবেই দায়ী না? আমরা এই যে ছাত্ররা যা করেছে তাতেই একসময় সমর্থন করেছি, বাহবা দিয়েছি, তারা রাস্তা পরিষ্কার করছে, ট্রাফিক কন্ট্রোল করছে, সবকিছু তো ভালোই করেছে। কিন্তু এত ভালোর মধ্যে তারা এত সুযোগ কি করে পেল যে তারা আমাদের সংবিধানই পরিবর্তন করে ফেলতে চাচ্ছে? তারা আমাদের রাষ্ট্র ধর্ম নিয়ে এসে আমাদের বাঙালিদের মধ্যে চিরদিনের যে একটা সম্প্রীতি বোধ, সেটাকে পুরোপুরি উপড়ে ফেলার চেষ্টা করছে। আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলছে। তাহলে এতদিন ধরে আমাদের দেশে যেসব মানুষ দেশের জন্য কাজ করেছেন, যেসব বুদ্ধিজীবী সত্যিকারের নিজেদের মেধা শ্রম আমাদের দেশের কাজে লাগিয়েছেন, তারা কেউ কিছু বুঝতো না, শুধু এই ছাত্ররা তারাই সব বুঝে। এই কথাটা বলতে গেলে আজকে আপনাকে রাস্তায় পড়ে মার খেতে হবে। এবং শুধু যে জনগণ আপনাকে পেটাবে তাই না, আপনার বন্ধু বান্ধব পরিবারের অনেকেও পর্যন্ত আপনার উপর বিরূপ হবে এবং তীক্ষ্ণ বিদ্রূপ করবে, আপনাকে দালাল বলবে। কিন্তু বিষয়টা কাউকেই বোঝানো যাচ্ছে না, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আজকে একজন ছাত্র নেতা সমন্বয়ক তিনি বিয়ে করে শুধুমাত্র কয়েকজন বন্ধুকে নিয়ে রিসোর্টে গিয়ে টাকা খরচ করেন এক রাতে। কারণ তিনি বড় করে অনুষ্ঠান করতে পারেননি, ছোটখাটো বন্ধুদের নিয়ে একটা পার্টি করেছেন। আজকে একজন আরেকজনের উপহার দেওয়া লাখ লাখ টাকা কোটি টাকার গাড়িতে চড়ে ঘোরেন। আজকে এখনো পর্যন্ত নিয়োগ বদলি সমস্ত কিছু চলছে কিছু মানুষের অর্ডারের মাধ্যমে। চারপাশে কান পাতা যাচ্ছে না এই ধরনের ইসলামিক জালসা হচ্ছে। হ্যাঁ, অবশ্যই ধর্মপ্রচার ভালো, ধর্মীয় কথাবার্তা ভালো, আমরা ছোটবেলা থেকে সেসব দেখে এসেছি। কিন্তু আজকে যে মাহফিলগুলো হচ্ছে, সেখানে কতটা ধর্মীয় ব্যাপারে আলোচনা হচ্ছে আর কতটা রাজনীতি হচ্ছে। আপনি রাজনীতি করতে চান, আপনি রাজনৈতিকভাবে মাঠে নেমে রাজনীতি করুন। ধর্মকে ব্যবহার করে কেন? আজকে যখন রাষ্ট্রধর্ম নতুন করে ইসলাম করা হচ্ছে, তখন আমাদের অন্য ধর্মীয় মানুষগুলোর কথা আমরা কেন ভাবছি? আমরা বলছি 19টা দেশে রাষ্ট্রধর্ম আছে। তার মানে পৃথিবীতে 197টা দেশের মধ্যে 19টা দেশ বাদ গেলে কত থাকে? আপনার 178টা, যদি আমি ভুল না করি। তাহলে এই দেশগুলোতে যে রাষ্ট্রধর্ম নাই, তারা কি সব বেকুব? তারা কিচ্ছু বোঝে না? তাদের দেশে কি কোনো রকমের নিয়ম কানুনের বালাই নাই? আমরা কিছু হলেই আজকে যখন বলছি, সব কিছুই ভারতীয় গণমাধ্যমের দোষ, সামাজিক মাধ্যমে ভারতীয়রা আমাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে। কিন্তু কেন করছে? আমরা যে আচরণগুলো করছি, যে কথাগুলো বলছি, সেগুলোর পরিপ্রেক্ষিতেই তো করছে। তাহলে দায়ী কে? আমি
হুঙ্কার ছাড়বো, যেরকম ক্ষমতা আমার নেই সেই ক্ষমতার বড়াই করব, তাহলে কেন অন্যরা সহ্য করবে? আপনি কি সহ্য করবেন? করবেন না। শেখ হাসিনা যা করেছে তার ফল ভোগ সে করছে। আবার এখনকার যারা নেতা, তারা যেটা করবে, তারা কি বলতে পারে যে এই অবস্থা সারা জীবন থাকবে? আর শেখ হাসিনা যা করেছে তার জন্য বঙ্গবন্ধুকে কেন এত নিচে নামিয়ে আনতে হবে? অন্য একটা ভালো কাজ করলে সেটা দেখে আমরা অনুপ্রাণিত হই না, অন্য একটা খারাপ কাজ করলে কেন আমরা এত অনুপ্রাণিত হই? অন্যের খারাপটা ধরে আমরা আরো খারাপের দিকে যেতে থাকি। আজকে আমাদের একজন ইউটিউবার, তিনি ফ্রান্সে বসে বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাসা ভাঙার দুর্বুদ্ধি বা হুঙ্কার ছাড়ছে। আর সেটা শুনে এত দূরে বাংলাদেশের কিছু মানুষ ভাঙচুর করছে। ভালোই তো, ডিজিটাল যুগে আপনি দূরে বসে আপনার যে অভিসন্ধি সেটা চালাচ্ছেন, কিন্তু একবারও ভাবছেন না ওই মানুষটা এখনো তার ধর্মীয় পদবি কিন্তু ব্যবহার করছে। তিনি কিন্তু একবারও ঘোষণা করেননি যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ এইসব বলে মানুষকে বোকা বানাচ্ছেন। তিনি কিন্তু দেশে আসতে চান না। তিনি রাজনৈতিকভাবে অ্যাসাইলাম চেয়েছিলেন নিজের জন্য, সেইটা না পেয়ে তিনি রিফিউজি স্ট্যাটাসে বিদেশেই থাকতে চান, কিন্তু সেখানে থেকে তিনি আমাদের দেশের মধ্যে যত রকম অশান্তি সৃষ্টি করা যায় সেটা করতে চান। আমরা কোথায় বসবাস করছি? এতগুলি ছেলে মেয়ে, তারা না হয় অল্প বয়সী, অভিজ্ঞতা কম, কিন্তু কিছু মানুষ যারা তার কথায় লাফাচ্ছে, তাদের মাথায় কিছু নাই। তাহলে কি ধরে নিতে হবে যে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে বা আবার লুটপাট করে আমাদের রাষ্ট্রীয় কোষাগার ধ্বংস করাটাই তাদের উদ্দেশ্য ছিল এবং সেটাই তারা করছে? আওয়ামী লীগ যা করেছে সেই একই কাজ তো তারা করছে। শেখ হাসিনার থেকে নতুন তো ভালো তো কিছু করছেন। এখনো আমরা কিন্তু সেইভাবে কোনো প্রতিবাদ করতে পারছি না, কারণ আমরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত, নিজেদের পরিবার নিয়ে শঙ্কিত। আরে আপনি যদি এতটাই ভীতু, তাহলে আপনি অন্যকে দায়ী করেন কেন? আপনি চুপচাপ বসে থাকেন, দেখে যান অন্য আপনার পাশের বাসার মানুষটি ধ্বংস হোক, আপনি দেখে যান, আপনি তো বেঁচে গেলেন। কিন্তু এইভাবে কখনো বাঁচা যায় না। যখন বিপদটা আপনার ঘাড়ে এসে পড়বে, তখন অন্যরা কিন্তু একইভাবে চুপচাপ বসে থাকবে। তখন কেমন লাগবে আপনার? আমাদের প্রতিটি কথা, প্রতিটি আচরণ, তার ফল আমাদেরকেই ভুগতে হবে। এবং সেটা ধর্মীয়ভাবে বলুন, নৈতিকভাবে বলুন, যে কোনোভাবে হোক, সেটাই বলা হয় যে আপনার কর্মফল আপনাকে ভোগ করতেই হবে। আপনি কি বলছেন সেটা যদি না ভেবে বলেন, ওটা একটা তীরের মতো, সেটাকে আর কোনোদিন ফেরাতে পারবেন না। কিন্তু সেই আপনার মুখের কথায় কিন্তু লাখ লাখ মানুষের ক্ষতি হতে পারে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি ধ্বংস হতে পারে, একটা জাতি ধ্বংস হয়ে যেতে পারে। তারই লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। বিদেশে বসে রিমোট কন্ট্রোল দিয়ে আমার দেশের অল্প বয়সী তরুণদের মাথাটা নষ্ট করে দেয়া হচ্ছে। এই কথাগুলো আমি আগেরও ২-৩টা ভিডিওতে বোধহয় কিছু কিছু বলেছিলাম। আমার নিজেরও মনে নাই, কারণ এই ধরনের একজন নোংরা মানুষ সম্পর্কে কথা বলতে বা তার ভিডিও দেখতে আমার কখনোই রুচি হয় না। আমি প্রকাশ্যে বলছি, আবার বলছি। এবং সেই কারণে রিপোর্ট করে আমার প্রায় অর্ধেক সাবস্ক্রাইবার
তারা আনসাবস্ক্রাইব করেছেন, তারা রিপোর্ট করে করে আমার চ্যানেলের ভিউ কমিয়ে দিয়েছেন এবং যত রকম ক্ষতি পারেন আমার চ্যানেলের তারা করেছেন, করে যেতে পারেন। তার হয়তো টাকার লোভ থাকতে পারে। আমি কিন্তু এই কাজগুলো টাকার জন্য করি না। আপনারা জানেন আমি আমার ভিডিওগুলো তৈরি করি মোটিভেশনের জন্য এবং অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য, সচেতনতা বাড়ানোর জন্য। সেই সচেতনতাটা শুধু ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য বা ঘরের নির্যাতন থেকে কিভাবে বাঁচা যায় সেটা না। সেই সচেতনতাটা আসতে হবে পরিবারের প্রতি, সম্পর্কের প্রতি, বন্ডিং এর দিকটা থেকে যেমন, ঠিক একইভাবে আপনার জন্য যেন আপনার চারপাশের মানুষ, আপনার সমাজ, আপনার দেশের মানুষ, দেশের প্রতিও একটা ভালোবাসা, একটা নৈতিক দায়িত্ব তৈরি হয়, একটা কমিটমেন্ট তো থাকে। আপনার যে কমিটমেন্ট আছে দেশের প্রতি, মানুষের প্রতি, সেটা যেন বজায় থাকে। সেই দিকটায় আপনাকে সচেতন করার জন্য। হয়তো আপনি সচেতন, কিন্তু অনেকে হয়তো সচেতন নয়। তাদেরকে বলাও তো আমাদের দায়িত্ব। সেই জায়গা থেকে আমার সামর্থ্য অনুযায়ী, আমার সাধ্য অনুযায়ী আমি আমার কাজটুকু করার চেষ্টা করি। এখন আপনারা যদি মনে করেন যে আপনারা আমার ভিডিও দেখবেন না, নাই দেখতে পারেন, আমি তো জোর করে আপনাদের দেখাতে পারবো না। আমার পরিচিত অনেকে দেখেন না, কিন্তু তারপরেও ভিন্ন মত বা অন্য মতটাও কিন্তু জানা উচিত। এই যে বললাম যে অনেকের ভিডিও আমার দেখার রুচি হয় না, তারপরেও কিন্তু কখনো কখনো আমি তাদের ভিডিওগুলো দেখি। কোনো নির্দিষ্ট বিষয়ের উপর তারা কি বলতে চাচ্ছে সেটা আমি জানার চেষ্টা করি। কারণ কি, আমার ভাবনায়, আমার বিশ্লেষণে, আমার চিন্তায় তো কোনো ভুল থাকতে পারে। হয়তো সে ওই ব্যাপারটাই ঠিক বলছে, অন্য একটা ব্যাপারে সে ভুল ছিল, কিন্তু ওই ব্যাপারে সে ঠিক ছিল। ঠিক এই জিনিসটাই সবার মধ্যে আসা উচিত। অন্য যে সবসময় ভুল বলছে, আমি যে সবসময় ঠিক, এটা নাও হতে পারে। কথা বলে বা অন্যের চিন্তা ভাবনা দেখে শুনে বা পড়ে আমরা কিন্তু নিজেদের আত্মসংশোধন করতে পারি। আর যদি সেটা আমরা না করি, আমরা যদি যা ইচ্ছা বলি, যা ইচ্ছা করি, তাহলে তার জন্যে আমার যে ভোগান্তি হবে, তার জন্য কিন্তু অনেকাংশেই এবং অধিকাংশ, আমি বলবো অধিকাংশ ক্ষেত্রেই আমি দায়ী। আমরা কখনো নিজের দোষটা ধরি না। এবার বলেছিলাম আমি যে ৩২ নম্বরের ঘটনাটার কারণে আমি খুবই মানসিক অশান্তির মধ্যে রয়েছি। সেটা হয়তো আপনারা যারা আমার ভিডিও আগে দেখেছেন দু একবার, তারা বুঝতে পারছেন। আমি কিন্তু গুছিয়ে বলতে পারছি না। গুছিয়ে বলতে পারছি না কারণ আমার কাছে বঙ্গবন্ধু হলো বাংলাদেশের স্থপতি। বাংলাদেশ বলতে আমরা যেমন সুজলা সুফলা একটি সবুজ দেশের কথা ভাবি, একই ভাবে বাংলাদেশ বলতে কিন্তু আমি বঙ্গবন্ধুকেও ভাবি। তার ভুল থাকতে পারে, মানুষ হিসাবে প্রতিটা মানুষেরই ভুল থাকে, কিন্তু সেই ভুলের খেসারত তাকে কতটা দিতে হয়েছে সেটা তো আমরা সবাই জানি। শেখ হাসিনাকে আজকে আমরা অনেক সমালোচনা করছি, কিন্তু আপনি একবার চিন্তা করে দেখেন, আপনার পুরো পরিবার, এমনকি 4 বছরের একটি শিশু কেউ যদি হত্যা করা হতো, তাহলে আপনি কি ধরনের মনোভাব পোষণ করতেন তাদের প্রতি বা এই ধরনের কাজের সাথে সংশ্লিষ্ট মানুষগুলোর প্রতি? আপনি যদি এইটুকু ভাবতে না চান, তাহলে আপনাকে আমি জোর করে কিছুতেই ভাবাতে পারবো না। কিন্তু আমার কাছে অনেক সময় মনে হয় যে এত বড় একটা কষ্ট বুকের মধ্যে নিয়ে বেঁচে থাকাটাও কিন্তু অনেক বড় একটা শাস্তি। সেটাও তো তিনি পাচ্ছেন। তারপরেও আমি এটাই বলবো, একজন মানুষ হিসাবে তিনি যদি কোনো অন্যায় করে থাকেন, তিনি দুর্নীতি করে থাকেন, তিনি
অবৈধভাবে আইনকে ব্যবহার করে থাকেন, সেটা বিচার হোক। কিন্তু বিচার একটা পদ্ধতি আছে। বিচারের পদ্ধতিটা হলো কোনো মানুষকে যতদিন না তার অপরাধ প্রমাণিত হবে তাকে কিন্তু অপরাধী বলা যাবে না। ঠিক আছে, আপনি তাকে অপরাধী বলছেন, ক্রিমিনাল বলছেন, কিন্তু তার কিছু কিছু অধিকার থাকে। তার নিজের বক্তব্য বলার অধিকার থাকে, তার নিজের পক্ষে লোকদের তার জন্য কথা বলার অধিকার থাকতে হবে, তার নিজস্ব যে একটা মানবাধিকার, সেটার সবগুলো অধিকার সে পাওয়ার অধিকারী। কিন্তু আমরা যেন কিছুতেই সেসব ভাবতে পারি না। শুধু শেখ হাসিনা কেন, আওয়ামী লীগের লোক জানলেই আমরা কোর্টের মধ্যে, বিচার আদালতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ছি। আওয়ামীপন্থী আইনজীবীদের উপরে ঝাঁপিয়ে পড়ছি। আওয়ামীপন্থী ডাক্তারদেরকে এমন এমন জায়গায় পোস্টিং দেওয়া হচ্ছে যেখানে তারা টিকতে পারছে না, এবং তার সাথে আছে তাদের বিরুদ্ধে হামলা, মামলা এবং নির্যাতন সহ আরো অনেক কিছু। আপনি বলতে পারেন সরকার ছিল, তারাও তো এসব করেছিল। হ্যাঁ, করেছিল। তারা খারাপ কাজ করেছিল জন্যই তো আজকে তাদের এই পরিণতি। কিন্তু আপনারাও যদি তাই করতে চান বা আপনারাও যদি তাই করেন, তো তাদের থেকে আপনাদের পার্থক্য কি? আপনাদের কেন মানুষ তাদের থেকে ভালো বলে ক্ষমতায় বসাবে? আজকে আওয়ামী লীগের নেতাকর্মী শুনলেই তাকে পুলিশ যেয়ে ধরছে, গণধোলাই দেওয়া হচ্ছে। আজকে মুক্তিযোদ্ধাদের হাতে হাতকড়া পরানো হচ্ছে, তাদেরকে রাস্তাঘাটে বিভিন্নভাবে অসম্মানিত করা হচ্ছে, অপমানিত করা হচ্ছে, তাদের গলায় জুতার মালা পরানো হচ্ছে। আওয়ামী লীগ তো নিষিদ্ধ সংগঠন নয়। আওয়ামী লীগের কোনো নেতা কর্মী বা সমর্থকদেরকে আপনারা এরকম করছেন। আমি যদি একই যুক্তি দেখাই যে হিজবুল তাহরীর তো নিষিদ্ধ সংগঠন, বা জামাতকে তো শেখ হাসিনা যাওয়ার আগে নিষিদ্ধ করেছিল, তাদের নেতা কর্মীদের তো আপনারা ধরছেন না। তাহলে কি আপনারা পক্ষপাত দোষে দুষ্ট হচ্ছেন না? আজকের যে সরকার, তারা ক্ষমতায় এসেছে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য, এবং সেটাই তাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত। এবং সেই জন্যই তাদেরকে একটি নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য তাদেরকে ক্ষমতায় আমরা বসিয়েছি। কিন্তু কি হচ্ছে? নির্বাচন ছাড়া অন্য সব ব্যাপারে কথা বলতে তারা উৎসাহী। আজকে যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শেখ হাসিনার ছবিতে ডাস্টবিনে ফেলছেন, তার পরবর্তীতে কি হলো? ওনার মেয়ের যে ছবিগুলো ভাইরাল হলো, এটা কি খুব ভালো হলো? আমি কোনোভাবেই বলছি না এ ধরনের কাজ সঠিক হয়েছে, কিন্তু আপনি যদি ইট মারেন তাহলে পাটকেলটি তো খেতে হবে। আপনি যাকে অসম্মান করছেন তার পছন্দের কিছু লোকজন থাকতে পারে যে আপনাকে বা আপনার পরিবারকে অসম্মান করবে। এই সুযোগটা তো আমরাই তাদেরকে করে দিচ্ছি। কাজে আমাদের কাজের জন্য আমরাই দায়ী থাকবো। কিন্তু আজকে উপদেষ্টারা লাখ লাখ টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করছে সামান্য কিছু টাকার কম্বল বিতরণের জন্য। তারা লাল গালিচায় যে প্রোগ্রাম সারছে, এইগুলো তো আমাদের ট্যাক্সের টাকাই হচ্ছে। শেখ হাসিনা যদি দুর্নীতি করে থাকেন, তাহলে ওনারা কি করছেন? শেখ হাসিনা যদি আমাদের দেশের টাকা মেরে থাকেন, তাহলে ওনাদের যুক্তিটা কি? আমাদের দেশের কোটি কোটি মানুষ যখন বাসে বসে যাওয়ারও সিট পায় না, দাঁড়িয়ে ঝুলে ঝুলে যায়, সেখানে ওনারা হেলিকপ্টার করে যাচ্ছেন। ওনারা এমন সব মানুষকে তোয়াজ-তোষামত করছেন যারা হেলিকপ্টার করে ভাড়া করে যে ধর্মের নামে বক্তব্য দিয়ে জনগণকে উস্কানি দিচ্ছেন, দেশদ্রোহী মন্তব্য করে আসছেন। আজকের যারা বড় বড় কথা বলছে, পিনাকি ভট্টাচার্য আছেন তার প্রেসক্রিপশনে,
এগুলোর কি কোনোদিন জবাব দিতে হবে না আপনাদের? জবাব দিতে হবে। সে আওয়ামী লীগ আসুক আর অন্য যে কোনো দল আসুক। বাঙালি যখন পাকিস্তান আর্মিকে হারাতে পেরেছে, বাঙালি তখন আপনাদেরকে উচিত জবাব দিতে পারবে। কিন্তু সময়ের কিছু পার্থক্য থাকে। মানুষকে সৃষ্টিকর্তাও কিছুটা সময় দেন যে কতবার বাড়তে পারে তারা। আজকে ৩২ নম্বর ভাঙছেন, কালকে কি হতে পারে সেটা কি আপনারা একবার ভেবে দেখেছেন কখনো? দেখেননি। যাক, আমি কোনো রাজনীতি করি না, কিন্তু আমার দেশ, আমার মানুষ, আমার চারপাশ সম্পর্কে আমার একটা শ্রদ্ধাবোধ, একটা ভালোবাসা আছে এবং আমি মনে করি তাদের প্রতি আমারও কিছু দায় দায়িত্ব আছে। শুধু যে নেতা নেত্রী হয়েই দায় দায়িত্ব পালন করতে হবে তা না। একজন সামাজিক মানুষ হিসাবে, একজন মানবিক মানুষ হিসাবে, একজন সচেতন মানুষ হিসাবে আমার কিছু কর্তব্য তো অবশ্যই আছে। সেই জায়গা থেকে কথাগুলো আমি বললাম। নাই দেখতে পারে অনেকে আমার ভিডিও, কিন্তু আমার জায়গায় আমি পরিষ্কার। আমি এটা পরবর্তীতে কোনো দলের পদ পদবি লাভ করার জন্য বলছি না। আমি বলছি আমার ভেতর থেকে। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। একজন মুক্তিযোদ্ধার গলায় যখন জুতার মালা পরানো হয়, একজন মুক্তিযোদ্ধাকে যখন অসম্মান করা হয়, তখন সেটা আমাকে আহত করে গভীরভাবে। সেই ক্ষততে কোনো ওষুধ কাজ করে না। আজকের ভিডিওটা অন্যভাবে করব ভেবেছিলাম, অন্য কিছু বলবো ভেবেছিলাম, যদিও আমার মূল কথাটা ছিল আমরাই দায়ী। দেখেন, এমন একটা ঘটনা ঘটে গেল যেটাতে আবার প্রমাণিত হলো যে আমরা যা করব তার ফল কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে। এখন কোথায় সেই সেনাবাহিনী, কোথায় সেই আইন শৃঙ্খলা বাহিনী? এটা তো হঠাৎ করে শুরু হয়নি, বেশ কয়েক ঘন্টা ধরে শুরু হয়েছে, তারা নিজেরা সংগঠিত হয়েছে, কিন্তু কোথাও কারো প্রতিরোধ করার মতো নমুনা আমরা দেখতে পাইনি। প্রশ্ন রেখে যাই, আপনারা কি ধরনের দেশ দেখতে চান? আপনারা কি জঙ্গিদের দ্বারা শাসিত একটা তালেবানি রাষ্ট্র দেখতে চান, নাকি মুক্ত বুদ্ধি সম্পন্ন সকলে মিলে একটি অসাম্প্রদায়িক দেশ দেখতে চান? ডিসিশন আপনারা নেবেন। আমার তো নেওয়ার কিছু নাই। আমি আজকে এই কথাগুলো বলছি, কালকেই আমার উপর হামলা হতে পারে, মামলা হতে পারে, আমি জানি। কিন্তু আপনারা তো থাকবেন। কতদিন চুপ করে থাকবেন? কতদিন এসব সহ্য করবেন? আপনারাও তো বাদ যাবেন না। সরি, আমি হয়তো আপনাদের কারো মনে দুঃখ দিয়ে ফেলতে পারি। সেক্ষেত্রে আমি সত্যিই দুঃখিত। আমি আশা করছি আপনারা আমার ভিডিওটি দেখবেন। আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন, এবং পরবর্তীতে আমি আশা করব যে আপনারা নিয়মিত আমার ভিডিওগুলি দেখবেন এবং ইউটিউবে গিয়ে নাশিদ খন্দকার কেকা চ্যানেলটি নিজে সাবস্ক্রাইব করবেন, অন্যদেরকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবেন। আমি আশা করি আরো ভালো ভালো কিছু বিষয়ে আপনাদের সাথে কথা বলতে পারবো। অনেকদিন পরে আজকে কেবল শুরু করলাম, তবে ভবিষ্যতে আমি অবশ্যই নিয়মিত আসব, যদি আপনারা আমার পাশে থাকেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং থিঙ্ক পজিটিভ অ্যান্ড বি অ্যাক্টিভ। আমার চ্যানেলের মূল থিম এটাই। সবসময় পজিটিভ চিন্তা করুন, যেটা পজিটিভ সেই কথা বলুন, পজিটিভ দিকগুলো বিবেচনা করে আপনার কাজটা করুন। আপনার কাজ যেমন আপনার মানসিকতা, আপনার ধরনকে ফুটিয়ে তুলবে, একইভাবে আপনার কাজ দ্বারা অন্য যেমন প্রভাবিতও হবে, অন্য তেমন অনেক সময় সাফারও করবে। কাজেই আপনি কারো ভালো করতে চান, না তাকে
ভুল পথের দিক নির্দেশনা দিতে চান, সেটা নির্ভর করছে আপনার উপর। আমরাই দায়ী আমাদের অনেক কিছুর জন্য। সেই জায়গাটায় আমাদের সচেতনতা আসুক। সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন সকলে। আবার দেখা হবে।